নেপাল কিন্তু বাংলাদেশ নয়, অর্থাৎ ইসলামিক ফান্ডামেন্টালিস্টরা এখন ইউনূস সরকারকে গ্রাস করেছে। নেপালিরা মূলত উদার ভাবনা চিন্তার মানুষ। চাবিকাঠি অনেকটাই মিলিটারি হাতে থাকবে, একই সাথে জেনারেশন অর্থাৎ জেনারেশনের হাতে কিন্তু থাকবে। স্যার, নেপালের বর্তমানে যা পরিস্থিতি, আগে নেপাল একটা হিন্দু রাষ্ট্র ছিল এবং পরবর্তীকালে গণতান্ত্রিক ক্ষমতায় আসায় সেখানে গণতান্ত্রিক রাষ্ট্র হওয়াতে সমস্ত ধর্ম একসাথে হলেও বর্তমানে যে পরিস্থিতি, কোথাও গিয়ে কি মনে করছেন যে এখানে দক্ষিণপন্থী দলেদের বা কোনো প্রভাব রয়েছে এই পরিস্থিতির কারণে? প্রথমত বলবো যে দেখো, নেপালের যে ঘটনাটা, সেই ঘটনাটা কিন্তু নতুন নয়। মানে নেপালে এর আগেও গণতন্ত্রের জন্য, দুর্নীতির বিরুদ্ধে সরকারকে উৎখাত করবার জন্য একাধিক কিন্তু গণ আন্দোলন হয়েছে। স্বাধীনতার পরে, মানে আমাদের স্বাধীনতার পরে নেপালে কোনোদিন পরাধীন ছিল না। মনে রাখবে, দক্ষিণ এশিয়ার এই রাষ্ট্রটি কখনোই কোনো উপনিবেশিক শাসনের অধীনে ছিল না, তারা সবসময় স্বাধীন ছিল। কিন্তু আমাদের স্বাধীনতার পরে নেপালেও কিন্তু গণতন্ত্রের একটা ছোট্ট বসন্ত দেখতে পেয়েছিলাম 48 সালে। 51 সাল পর্যন্ত সেটা ছিল। তারপরে আবার রাজতন্ত্রের নিয়ন্ত্রণে পঞ্চায়েততন্ত্র চলে, পঞ্চায়েত ব্যবস্থায় কিছু জনপ্রতিনিধিরা ছিলেন। তারপরে পঞ্চায়েততন্ত্রের বিরুদ্ধেই মানুষের ক্ষোভ বিক্ষোভ গড়ে উঠতে থাকে। 1990 সালে গণ আন্দোলন গড়ে ওঠে, তার মাধ্যমে মাল্টিপার্টি ডেমোক্রেসি গড়ে ওঠে, কনস্টিটিউশনাল মনার্কি অর্থাৎ সাংবিধানিক রাজতন্ত্র আর বহুদলীয় গণতন্ত্র পার্লামেন্টের অধীনে গড়ে ওঠে। সেটাও কিন্তু খুব বেশি দিন লাস্টিং করেনি। 2001 সালে রাজার মানে রাজপরিবারের অভ্যুত্থান ঘটে। পরশ মানে যিনি প্রিন্স ছিলেন, তিনি রাজপরিবারের সব সদস্যকে হত্যা করে এবং তারপরে জ্ঞানেন্দ্র ওখানে সিংহাসনে বসেন। কিন্তু 2001 সালের পরে যে মানে সারা নেপাল জুড়েই আমরা দেখতে পেলাম যে প্রচণ্ড নেতৃত্বে নেপাল এর মাওয়িস্ট যারা, তারা প্রায় 77টা জেলা নেপালে আছে, অধিকাংশ জেলা কিন্তু মাওয়িস্টদের প্রভাব গড়ে উঠল। তারা প্যারালাল সরকার গড়ে তুলতে লাগলো। শেষ পর্যন্ত আলোচনার টেবিলে মাওয়িস্টরা আসলেন এবং রাজতন্ত্রের বিদায় ঘটল। 2008 সাল থেকে যে গণতন্ত্র চলছিল, গত 17 বছরে 14 বার সরকারের পরিবর্তন ঘটেছে এবং একটার পর একটা সরকার এসছে গেছে এবং যারা যারা সরকার তৈরি করেছেন তারা সরকারের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করেছেন, আর আমজনতাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। আমের আটির মতন ছুঁড়ে ফেলে দিয়েছে। আমজনতাকে যেভাবে তারা ছুঁড়ে ফেলে দিয়েছেন সেটাও বিস্ময়কর। যে জনগণের নাম করে সরকার এসছে, একটার পর একটা সরকার, সেই সরকারের যারা নেতৃবর্গ তারা এতটাই স্বার্থপর যে তারা তাদের ছেলে মেয়েদেরকে বিদেশে পাঠিয়েছেন, শিক্ষা দিয়েছেন, বড় বড় পদে তারা চাকরি করেন বা সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন। আর অন্যদিকে আমজনতার, নেপালের, তারা শ্রমিক হয়ে বিভিন্ন দেশে গেছেন, ভারতবর্ষে এসছেন, শ্রমিকের জীবন থেকে তাদের উত্তরণ ঘটেনি। আর একই সাথে তোমায় বলতে চাই যে আমজনতার না শিক্ষা আছে, না কর্মসংস্থান আছে, ফলে একবার যখন সরকার গড়ে তুলছেন আর যে দল 4টা মিলে সরকার গঠন করছে, আর তারাই মূলত মুখ ঘুরিয়ে ফিরিয়ে, একদিকে প্রচণ্ডের দল মাওয়িস্ট, আরেকদিকে কংগ্রেস মানে নেপালি কংগ্রেস, সিপিএনএল, স্বাতন্ত্র পার্টি, এরকম 4-5টা দল মিলে তারাই কিন্তু ওই কোয়ালিশন সরকার কখনো তৈরি করছে, ও মিলে, কখনো সবাই মিলে। এই যে এই বর্তমানে যারা ছিলেন অলির সরকার, এখানে 4টে দল ছিল, ইনক্লুডিং কংগ্রেস, সিপিএন ইউএমএল প্লাস মানে নেপালি কংগ্রেস। এবং মানুষ কিন্তু দেখেছে যে এরা মানে নেতার বেশে অ্যাকচুয়ালি রাজনীতির ব্যবসায় নেমেছে, এরা দেশের সম্পদকে লুট করছে নেতারা। ফলে মানুষ মানে দুর্নীতির বিরুদ্ধে অধৈর্য হয়ে উঠল। আমাদের রাজ্যের মতনই দুর্নীতি, আমাদের রাজ্যে যেমন মানুষ অতিষ্ঠ হয়েছে, নেপালেও অতিষ্ঠ হয়েছিল। কিন্তু নেপালেও কিন্তু সরকার পরিবর্তন করার যে আজকে আন্দোলন তুমি দেখছো, এই আন্দোলন হতো না যদি না মানে মানুষের দাবি দাওয়া নিয়ে বা ভাবনা নিয়ে যে সমস্ত তোমাদের মতো ইউটিউবাররা কাজ করছেন। নেপালেও সেরকম 22টা ইউটিউবার কাজ করেন যারা সরকারের অন্যায়, অবিচার, অত্যাচার নিয়ে কথা বলেন, অত্যন্ত জনপ্রিয়। ইয়ং জেনারেশন তাদের বক্তব্য শুনেই কিছুটা শান্ত থাকেন যে যাক, একটা অন্তত প্রতিবাদের ভাষা পাচ্ছি। সেই প্রতিবাদের ভাষা যখন সরকার বন্ধ করে দিল,
তখন সেফটি ভাল্বের বন্ধ হয়ে গেল, অর্থাৎ অনেকটাই হলো প্রেশার কুকারের ভাল্ব যখন তুমি বন্ধ করে দিলে জোর করে, আগুন দিয়ে যাচ্ছ, ভেতরে তাপ এতটাই বেড়ে যাচ্ছে প্রেশার কুকার বাস্ট হয়ে যাচ্ছে। ঠিক তেমনিভাবে এখানেও কিন্তু 22টা ইউটিউবারকে যখন সোশ্যাল মিডিয়ার ইউটিউবারকে বন্ধ করলো, যারা সমাজের অন্যায় অবিচার অত্যাচার নিয়ে মুখ খোলে, কথা বলে, খবর করে, তাদেরকে যখন গলা টিপে মারতে চাইলো সংবাদ মাধ্যমকে, তখন মানুষের ধৈর্যর বাঁধ ভেঙে গেল। মানুষ ভাবলো যে কোনো মূল্যে এই সরকারকে পরিবর্তন করতে হবে। কিন্তু করতে গিয়ে এটাও ঠিক আমি বলবো যে কায়দায় মানে বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, বড় বড় বিল্ডিং পুড়িয়ে দেওয়া হচ্ছে, সংসদ ভবনে আক্রমণ করা হয়েছে, তোমার গিয়ে পুলিশ থানা আক্রমণ করা হয়েছে, তোমার গিয়ে সুপ্রিম কোর্ট আক্রমণ করা হয়েছে, সরকারি সম্পত্তি তছনছ করা হয়েছে, এটা সাধারণ মানে জেনারেশনের অর্থাৎ ইয়ং জেনারেশনের কাজ, যুব সমাজের পুরোটা কাজ, নাকি এর পেছনে কিছু মাওবাদী শক্তি, পুরনো যারা মাওবাদী, যারা জঙ্গলে মানে গরিলা ফেয়ারের সাথে যুক্ত ছিল, এই মাওবাদীরা এর পেছনে কিছুটা আছে? কেন আমি বলছি, প্রচণ্ড যখন সংসদীয় গণতন্ত্রে ফিরলেন, অর্থাৎ নেপাল মাওয়িস্ট দল যখন সংসদীয় গণতন্ত্রের মূল ধারায় ফিরলেন, তখন মাওয়িস্টদের একটা অংশ কিন্তু বিরোধিতা করেছিল। মাওয়িস্টদের যে অংশটা বিরোধিতা করেছিল তারা কিন্তু সংসদীয় গণতন্ত্রে ফেরেনি, নির্বাচনী রাজনীতিতে ফেরেনি, তারা কিন্তু জঙ্গলেই রয়ে গেছে। এবার জঙ্গল মানে থেকে তারা তাদের আদর্শকে প্রমোট করলো কিনা, বা তাদের সক্রিয় হস্তক্ষেপ আছে কিনা, এই আন্দোলনের সাথে তারা যুক্ত হয়ে এই তছনছ ঘটালেন কিনা, অগ্নিসংযোগ করলেন কিনা, এই প্রশ্নটা কিন্তু আমার থাকছে, একটা আশঙ্কায় একটা। কিন্তু একই সাথে তোমাকে আমি বলবো যে এই আন্দোলনটা কিন্তু একদিক থেকে ইতিবাচক, মানে শাসককে অন্তত বুঝিয়ে দিতে পেরেছে আজকের জেনারেশন, আজকের যুব সমাজ, যে তুমি যত শক্তিশালী হও, তোমার কাছে পুলিশ থাকতে পারে, মিলিটারি থাকতে পারে, মানুষের শক্তির সাথে আর কিছু হতে পারে না। মানে শেষ বিচারে মানুষের শক্তি শেষ কথা। এই যে মানুষ বলে না, অনেক সময় রাজনৈতিক দর্শন থেকে বলা হয় যে শেষ কথা মানুষ বলে। নেপালের ক্ষেত্রে শেষ কথা মানুষ বলেছে, যেমন বাংলাদেশের ক্ষেত্রে শেষ কথা মানুষ বলেছে, যেমন শ্রীলঙ্কার ক্ষেত্রে শেষ কথা মানুষ বলেছে, পূর্ব ইউরোপের একের পর এক দেশে কমিউনিস্টদেরকে অপসারণ করেছিল মানুষ। ফলে দিনের শেষে কিন্তু নেপালের এই আন্দোলন ইতিবাচক, অত্যন্ত ইতিবাচক। যে স্বৈরাচারী অত্যাচারী শাসক, যখন তুমি কোথাও ন্যায় বিচার পাচ্ছ না, যখন তুমি আদালতের কাছে ন্যায় বিচার পাচ্ছ না, যখন তুমি সংসদের কাছে ন্যায় বিচার পাচ্ছ না, যখন তুমি পুলিশের কাছে ন্যায় বিচার পাচ্ছ না, তোমার তখন শাসন ব্যবস্থাকে তছনছ করাটাই একমাত্র কর্তব্য। কোথাও যদি ন্যায় বিচার না পাও, তাহলে বর্তমান শাসন ব্যবস্থাকে উৎখাত করাটাই তোমার কর্তব্য। হোয়েন অর্ডার ইজ ডিসঅর্ডার, দেন ডিসঅর্ডার ইজ দ্য ফার্স্ট স্টেপ টু ব্রিং দ্য অর্ডার। ফলে নেপালের সাধারণ মানুষ কোথাও থেকে ন্যায় বিচার পাচ্ছিল না, না পুলিশ তাদেরকে ন্যায় বিচার দিচ্ছিল, না তাদেরকে মানে আদালত দিচ্ছিল, না তাদের সংসদ থেকে আইনসভা থেকে কোনো ন্যায় বিচার আসছিল। শাসক এতটাই ক্ষমতা কুক্ষিগত করেছিল যে সমস্ত সুযোগ সুবিধা তারা আশ্বাস করে দিয়ে বাদবাকি মানুষকে ফকির বানিয়ে দিয়েছিল। এই ফকিররা যখন রাস্তায় নেমেছে, সাধারণ মানুষ যখন রাস্তায় নেমেছে, তখন শাসককে পালিয়ে যেতে হয়েছে। এবং কোথাও গিয়ে স্যার এই সোশ্যাল মিডিয়া আজকের দিনে দাঁড়িয়ে যখন এরকম কোনো গৃহযুদ্ধ হচ্ছে, সেখানে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়াটাই কি একমাত্র প্রতিবাদের জায়গা? কারণ আমরা দেখছি যে যেখানে টেলিভিশন মিডিয়া বা সংবাদ মাধ্যম তারাও পারছে না, কিন্তু সোশ্যাল মিডিয়াগুলোই কোথাও গিয়ে প্রতিবাদের একটা ভাষা হয়ে একেবারেই। প্রথমত আজকের দিনে সোশ্যাল মিডিয়াটাকে আটকানোর যারা চেষ্টা করছেন তারা মূর্খের স্বর্গে বাস করছেন। সেটা পশ্চিমবাংলার শাসক দল হোক, দিল্লির নরেন্দ্র মোদী সরকার হোক, বা নেপালের সরকার হোক। সোশ্যাল মিডিয়ার কোনো একটা রিপোর্ট দেখলাম আর সঙ্গে সঙ্গে পুলিশের নোটিশ পাঠিয়ে দিলাম, সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ হচ্ছে সরকারের, তাই শফিকুলকে জেলে পাঠিয়ে দিলাম, মানবকে জেলে পাঠিয়ে দিলাম। এগুলো কোনো মতেই হতে পারে না। আজকের টেকনোলজির যুগে তুমি সোশ্যাল মিডিয়াকে আটকাতে পারবে না। এবং যেটা শাসক করেছে সেটা হলো টেকনোলজির বিপরীতে হেঁটেছে নেপালের শাসক। আমি বলছি যে আজকের দিনে মেন মিডিয়া সেইভাবে বলতে পারে না, তার কারণ তার হাত পা বাঁধা, তার রুলস রেগুলেশন অনুসারে চলতে হয়। কিন্তু তোমার মানে সে যদি ঠিক মতন রুলস রেগুলেশন না চলে তার টেলিকাস্টটা বন্ধ করে দিবে। তোমার টেলিকাস্ট কেউ বন্ধ করতে পারবে। ইউটিউবার কোম্পানি যতক্ষণ পর্যন্ত চাইবে তোমার টেলিকাস্ট উইল অন এগেনস্ট দ্য গভর্নমেন্ট।
ফলে গভর্নমেন্টকে বুঝতে হবে যে আজকে তোমার পশ্চিমবাংলাতেও এক এক সময় আমি দেখি সোশ্যাল মিডিয়া গলা টিপে ধরার চেষ্টা করে শাসক দল। নেপালে কিন্তু এই চেষ্টা করে কিন্তু নেপালের সরকারের পতন ঘটেছে। রাজ্যের শাসক এখান থেকে মানে অবশ্যই শিক্ষা নেওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে কথায় কথায় সোশ্যাল মিডিয়ার ছেলেমেয়েগুলোকে, অল্প বয়সী ছেলেমেয়েগুলো রোজগার করছে, সংবাদ পরিবেশন করছে, তাদেরকে পুলিশের নোটিশ পাঠিয়ে দিলাম, তাদেরকে জেলে পাঠিয়ে দিলাম, তাদেরকে কষ্ট ভোগ করিয়ে দিলাম। এটা কিন্তু বন্ধ রাখতে হবে। নেপালের অন্তত নেপাল থেকে আমরা সেই লেসনই পাচ্ছি। একই সাথে আমি বলবো যে আমাদের রাজ্যের শাসক দুর্নীতি নিয়ে অনেক সময় ব্যঙ্গ করে যে আপনারা তো এগুলো কুৎসা করেন, দুর্নীতি আপনারা কুৎসা করবেন না, রটনা করবেন না। দুর্নীতি হয়ে যাচ্ছে, নেতাও জেলে বন্দি, তারপরেও বলছে যে কোথায় দুর্নীতি, দুর্নীতি দেখতে পায় না। নেতা মন্ত্রীরা জেলে বন্দি দুর্নীতির কারণে, একটার পর একটা ডিপার্টমেন্ট, খাদ্য থেকে ঠিক করে শিক্ষা, রেশন থেকে শুরু করে তোমার গিয়ে 100 দিনের কাজ, সর্বত্র দুর্নীতি। তারপরেও শাসক দল দুর্নীতি দেখতে পায় না। বালি পাথর থেকে শুরু করে কয়লা, সর্বত্র দুর্নীতি। পঞ্চায়েত থেকে শুরু করে পুরসভা দুর্নীতি, আবাস যোজনা থেকে শুরু করে 100 দিনের কাজের দুর্নীতি। ফলে শাসক কিন্তু কোনো একটা জায়গায় মানে টেকেন ফর গ্র্যান্টেড মনে করেন যে দুর্নীতি হয়েছে, কী হয়েছে, যত দুর্নীতি তত বেশি ভোটে জিতবো, এই ধরনের বক্তব্য বলে আবার অনেকে। গুরুত্ব না দেওয়া। নেপাল কিন্তু প্রমাণ করে দিল যে একটা সময় যখন বাঁধ ভেঙে যায়, সাধারণ মানুষ যখন পিঠে মানে দেওয়াল আটকে যায়, দেওয়ালে পিঠ ঠেকে যায়, তখন কিন্তু মানুষ রাস্তায় নেমে সে সরকারকে উৎখাত করে। সেটা বাংলাদেশেও আমরা দেখলাম, নেপালেও আমরা দেখলাম, শ্রীলঙ্কাতেও আমরা দেখলাম। ফলে রাজ্যের শাসক এই যে দুর্নীতি নিয়ে যে একটা হেলদোল নেই, এবং অনেক সময় ব্যঙ্গাত্মক করে যারা প্রশ্ন তোলেন, অনেক সময় বলেন আমরা তো আরও বেশি ভোটে জিতি। একটা সময় কিন্তু মানুষ যদি মনে করে যে তার জীবন ত্রাহি রব এই দুর্নীতির কারণে, তাহলে মানুষ রাস্তায় নামলে যে আপনারা পালাতে হবে, নেপাল সেই প্রমাণটা কিন্তু দেয়। একটাই বিষয়ে আসবো, এই নেপালের এই পরিস্থিতির পিছনে আমেরিকার কোনো কি ভূমিকা রয়েছে বলে মনে হয়? না, একেবারেই নয়। নেপালের এই যে গণ আন্দোলন, এটা দীর্ঘদিনের ইতিহাস আছে। মনে রাখবে, নেপালের একটা স্ট্রং সিভিল সোসাইটি আছে। এখানে সংবাদ মাধ্যম অনেক স্বাধীনভাবে কাজ করে। আর বহু ছাত্রছাত্রী যারা জেএনইউ থেকে পড়া, বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে পড়া, হায়দ্রাবাদ ইউনিভার্সিটি থেকে পড়া, তারা ভারতবর্ষের বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে। কেউ আবার আমেরিকা, ব্রিটেন থেকেও পড়াশোনা করা। আর একটা মানে আরবান এলিট ক্লাস আছে যারা গণতন্ত্রের ভুল ত্রুটি বিচ্যুতিগুলো নিয়ে প্রশ্ন তুলতে পারে, যারা সমালোচনা করতে পারে সরকারকে। ফলে মানে এই আন্দোলনগুলো কিন্তু একেবারে সাধারণ মানুষের আন্দোলন। এর সাথে কোনো বিদেশি শক্তির সম্পর্ক নেই। কিন্তু এখন বিদেশি শক্তি এটাকে ব্যবহার করবে কিনা সেটা আগামী দিনে বলবে। আমাদের এখন ভারত সরকার একটাই কাজ, মানে ওয়েট অ্যান্ড ওয়াচ। মিলিটারি মানে নেপালের মিলিটারি যাতে মানে অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে যাতে দ্রুত নির্বাচন হয়, সেই ব্যাপারে ভারত সরকার নিশ্চয়ই আন্ডার টেবিল ডিপ্লোমেসি করবে, যেটা আমি জানতে পারবো না। কিন্তু ভারত সরকারের একটাই কনসার্ন, সেটা হলো নেপালে যাতে একটা স্টেবিলিটি থাকে। কারণ নেপালের সাথে আমাদের মানে নেপালে যদি অশান্তি থাকে, তাহলে আমাদের সাথে নেপালের যে বাণিজ্য, সেটা ভীষণ লাভজনক। আমাদের সাথে প্রায় 700 কোটি ডলারের আমাদের রপ্তানি হয়। আর ওদের দেশ থেকে আমরা মোটামুটি ধরো 200 কোটি ডলারের মতন আমদানি করি। ফলে আমাদের রপ্তানি এবং আমদানির কনটেক্সটে যদি দেখো, তাহলে আমাদের অনেক সারপ্লাস, অর্থাৎ আমাদের বাণিজ্য উদ্বৃত্ত আছে। ফলে আমাদের লাভজনক একটা ব্যবসা নেপালের সাথে চলে। সুতরাং সেইটা আমরা বজায় রাখতে চাইব। সেই কারণেই নেপালের স্টেবিলিটি বা সুস্থিরতা খুব ইম্পর্টেন্ট, পলিটিক্যাল স্টেবিলিটি। ভারত এই উদ্দেশ্যেই কাজ করবে। অবশ্যই ক্লোজ কোলাবোরেশনেই কাজ করবে। নেপাল আর্মি আপাতত ইন্টারিম গভর্নমেন্ট পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। শোনা যাচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান একাধিক নাম উঠে আসছে, তার মধ্যে প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি, তার নামও উঠে আসছে কাঠমান্ডুর মেয়রের নাম। এখন শেষ পর্যন্ত কার নাম বিচার হবে, কিন্তু চাবিকাঠি অনেকটাই মিলিটারি হাতে থাকবে। একই সাথে যে জেনারেশন, অর্থাৎ জেনারেশনের হাতে কিন্তু থাকবে। আমরা প্রত্যাশা দুটো জায়গা থেকে করব। নেপাল কিন্তু বাংলাদেশ নয়, এখানে কিন্তু মৌলবাদী শক্তির কোনো প্রভাব নেই। অর্থাৎ ইসলামিক ফান্ডামেন্টালিস্টরা এখন ইউনূস সরকারকে গ্রাস করেছে। এই ইসলামিক ফান্ডামেন্টালিজমের কোনো প্রভাব কিন্তু নেপালে নেই।
নেপালিরা মূলত উদার ভাবনা চিন্তার মানুষ। আর একইভাবে শ্রীলঙ্কাতে তুমি দেখলে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে এবং অর্থনৈতিক সুস্থিরতা এসছে, ফলে সেখানেও কোনো ফান্ডামেন্টালি শক্তি ছিল না, মৌলবাদী শক্তি ছিল না। কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ কী হবে আগামী দিনে বলা কঠিন। আমি বিশ্বাস রাখি নেপালের ঘটনা কিন্তু যেমন ঘটেছে, আবার অল্প সময়ের মধ্যেই গণতন্ত্রের পথে ফিরে আসবে। এটা নেপালের মাটি অন্তত তাই বলে, নেপালের সংস্কৃতি তাই বলে।